হলো আনুষ্ঠানিক হজ যাত্রা। বিমান বাংলাদেশের প্রথম ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন 419 জন। দেশবাসীর জন্য দোয়া কামনা। উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন সম্পন্ন, শান্তিপূর্ণ হয়েছে দাবি সিইসির। উপস্থিতি নেই আওয়ামী লীগ বিএনপি বিতর্ক। কেরানীগঞ্জের ক্ষতিকর ফ্লেভার দিয়ে চলছে খাবার, স্যালাইন, কাশি ও ভিটামিন সি ট্যাবলেট তৈরি। চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। গুলশানের হামিদ টাওয়ারে নিয়মে তোয়াক্কা না করে গড়ে উঠেছে 5টি রেস্তোরাঁ। নেই রাজুক, ফায়ার ও পরিবেশের ছাড়পত্র। এবং বন্দরনগরী চট্টগ্রামে কাটছে না জলাবদ্ধতা। সিটি কর্পোরেশন, সিডিএ ও সেবা সংস্থার সমন্বয়হীনতাকে দুষছেন বিশেষজ্ঞরা। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। শুরু হলো বাংলাদেশ থেকে এবারের হজ ফ্লাইট। এরই মধ্যে ঢাকা ছেড়েছে সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট। কিছুক্ষণ পর রওনা করবে বিমান বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট। পবিত্র হজ পালনে ভোর 4টা 5 মিনিটে সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দেন 413 জন বাংলাদেশি। সৌদিয়া এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তারা। এদিকে বিমান বাংলাদেশের প্রথম ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে সকাল 7টা 20 মিনিটে। এতে হজে যাচ্ছেন 419 জন যাত্রী। এছাড়া বেলা 1টায় সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা ছাড়ার কথা রয়েছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হজ যাত্রীরা। এবছর মোট 85,257 জন বাংলাদেশি হজ পালন করতে যাবেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে 139 উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ গণনা শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। জয়ী প্রার্থীরা বেশিরভাগই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তৃণমূল নেতা। জেলা সহকর্মীদের তথ্য ছবিতে শুভশ্রী রায়ের রিপোর্ট। বুধবার সন্ধ্যা রাতে এক এক করে আসতে থাকে উপজেলা পরিষদ নির্বাচনের ফল। পছন্দের প্রার্থী জয়ী হবার খবরে উল্লাসে ফেটে পড়েন কর্মীরা। প্রথম ধাপের এ ভোটে বেসরকারি ফলে ফেনীর ফুলগাজী চেয়ারম্যান হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার। নারায়ণগঞ্জের বন্দরে জয় পেয়েছেন জাতীয় পার্টির নেতা মাকসুদ হোসেন। মুন্সিগঞ্জের গজারিয়ে আমিরুল ইসলামকে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত মনসুর আহমেদ খান জিন্না। কুমিল্লার লাকসামে অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস ভুইয়া বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রাজশাহীর গোদাগাড়ীতে বেলাল উদ্দিন সোহেল ও তানোরের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ। বগুড়ার সোনাতলায় চেয়ারম্যান পদে জয়ী মিনহাদুজ্জামান লিটন। জামালপুর সদরে বিজন কুমার চন্দ। কুষ্টিয়া সদরে আতাউর রহমান আতা ও খোকসার আল মাসুম মুর্শেদ শান্ত। মাদারীপুরের রাজৈরে মহসিন মিয়া। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে বেসরকারিভাবে নির্বাচিত শফিকুল ইসলাম। মেহেরপুর সদরে আনারুল ইসলাম ও মুজিবনগরে আমাম হোসেন মিলু। লালমনিরহাটের হাতীবান্ধায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত লিয়াকত হোসেন বাচ্চু। শরীয়তপুরের ভেদরগঞ্জে ওয়াসেল কবির গুলফাম। 139 উপজেলায় চেয়ারম্যান পদে 565 জন সহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিলেন 1,500-এরও বেশি। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। এর আগে বুধবার সকাল থেকে বিচ্ছিন্ন সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হয় ভোট। অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগে 2টি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন। বিভিন্ন স্থানে 34টি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত 37 জন। এতে বেশ কয়েকজনকে আটকও করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুভশ্রী রায়ের আরও একটি রিপোর্ট। ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে চলে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ। দুপুরে মাদারীপুর সদরের বালিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষ বাধে। এ সময় অর্ধশত ককটেল বিস্ফোরণ হয়। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। আমি বাইরে বের হয়েছি, তারপর বোম আমার পায়ে লাগছে। বোম মারছে, গুলি লাগছে, মিল্টন মোল্লা মারছে। 2 জনের পায়ে লাগছে, 2 জনের হাতে, একটা মহিলার লাগছে। আমার ভাই মাথা ফাট গেছে। নরসিংদীর কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দখল নিয়ে সংঘর্ষ বাধে দুপক্ষের। এতে উভয় পক্ষের আহত হন অন্তত 10 জন। সুনামগঞ্জের শাল্লায় ভোট চাওয়াকে কেন্দ্র করে 24 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে চলে সংঘর্ষ।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একটি কেন্দ্রের কাছে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। বগুড়ায় গাবতলী উপজেলায় জোরপূর্বক ব্যালট ছিনিয়ে নিয়ে ভোট দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এর দায়ে দুই প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বলছে যে বই ছেড়ে দেন না, বই দিব না, মানে চেষ্টা করেছি মানে সেভ করার জন্য, কিন্তু পারি নাই। কোন মার্কামার ওগুলো তো আমরা দেখি। প্রথম ধাপে নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় সকাল 8টায়, কিন্তু শুরুতেই বৃষ্টির বাগড়ায় ভোটার উপস্থিতি ছিল কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়ে উপস্থিতি। কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যাপক উৎসাহ নিয়ে ভোট দিতে দেখা যায় ভোটারদের। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় এদিন ভোটাধিকার প্রয়োগ করেন পাহাড়ের বাঙালি নারী পুরুষ ভোটাররাও। কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তায় তৎপর ছিল র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা। প্রত্যেক কেন্দ্রে পুলিশের সংখ্যা কোথাও 3 জনের কম নেই। আমরা গুরুত্ব বিবেচনা করে যেখানে যত পুলিশ সদস্য দরকার আমরা সেভাবে ডেপ্লয়েড করেছি। তবে মানিকগঞ্জ সহ দেশের কয়েকটি উপজেলায় কেন্দ্র থেকে প্রার্থীদের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। সেই সঙ্গে কিছু প্রার্থী ভোট বর্জনের ঘোষণাও দেন। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। উপজেলা নির্বাচনে প্রথম ধাপের ভোটকে মোটামুটি শান্তিপূর্ণ দাবি করেছে নির্বাচন কমিশন। বুধবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, উপজেলায় ভোট পড়েছে 30 থেকে 40%। নূপুর মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রথম ধাপে 139টি উপজেলায় অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। তবে সন্তোষজনক ছিল না ভোটার উপস্থিতি। সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন অফিস কার্যালয়ে বসে ভোটের সার্বিক পরিস্থিতি তদারকি করছিলেন প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ না করলেও বৈরী আবহাওয়ায় এটিকে মন্দ বলছেন না তারা। সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। আমরা জানার চেষ্টা করেছি, আমাদেরকে বলা হয়েছে অনেকেই ধান কাটতে থাকায় ওরা ভোট দিতে আসেননি। আর তাছাড়া সকালে বেশ কিছু কিছু জায়গায় বেশ ঝড় বৃষ্টি হয়েছে, এটা একটা কারণ হতে পারে। দেশের 34টি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটলেও এটিকে বিক্ষিপ্ত ঘটনা বলছেন তিনি। তার দাবি, ভোটের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। সীমিত পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে, যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। আর 2টি কেন্দ্রের ভোট বন্ধ করে স্থগিত করে দেওয়া হয়েছে। আর আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সতর্ক ছিলেন এবং দায়িত্ব পালনে তৎপর ছিলেন এবং তাদের পেশাদারিত্বের সাথে তারা দায়িত্ব পালন করেছেন এবং সে কারণেও আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালোই ছিল। নির্বাচনী কর্মকাণ্ড চলাকালীন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি যেন না হয়, সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে বলেও জানান তিনি। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। প্রাণহানি ছাড়াই প্রথম ধাপে 139 উপজেলা পরিষদে শান্তিপূর্ণ ভোট সম্পন্ন হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটার উপস্থিতি সন্তোষজনক। রাতে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন আহাদ চৌধুরী। বুধবার প্রথম ধাপে 139 উপজেলা পরিষদের ভোট গ্রহণ চলে। ভোটের সার্বিক চিত্র নিয়ে রাতে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। কোনো প্রাণহানি ছাড়াই শান্তিপূর্ণ এই ভোট সম্পন্ন হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটার উপস্থিতি সন্তোষজনক। এই নির্বাচনে প্রথম পর্যায়ে বাংলাদেশে কোথাও কোনো ক্যাজুয়ালিটি নেই, প্রাণহানির কোনো ঘটনা নেই এবং কিছু কিছু জায়গায় ছোটোখাটো বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। ভোটার উপস্থিতি নির্বাচন কমিশন সর্বশেষ যেটা বলেছে 30 থেকে 40%, সেটা আমি মনে করি এই পরিস্থিতিতে সন্তোষজনক। উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যকে হাস্যকর ও পাগলের প্রলাপ বলেও আখ্যায়িত করেন তিনি। বিএনপির নেতারাও অনেক ইলেকশন করছে, বিএনপি তাদেরকে বহিষ্কার করেও তো নির্বাচন থেকে দূরে সরে রাখতে পারে। স্থানীয় প্রয়োজনে স্থানীয় সরকারে বিরত রাখা, নিবৃত্ত রাখা খুব কঠিন।
ওবায়দুল কাদের বলেন, বহিষ্কার করেও অনেক নেতাকে ভোট থেকে দূরে রাখতে পারেনি বিএনপি। থ্যাংক ইউ। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। 7 জানুয়ারির মতো উপজেলা নির্বাচনও দেশের মানুষ বর্জন করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানের দাবি, আওয়ামী লীগ সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানুষের মনোযোগ ভিন্ন খাতে সরিয়ে দেওয়ার জন্য দেশময় অশান্তি জিইয়ে রাখার কৌশল গ্রহণ করেছে দখলদার সরকার। অভিযোগ করেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজন ছাড়া অন্য কারো নির্বাচিত হওয়ার সুযোগ নেই। সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সমালোচনা করেন সরকারের। আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছে এবং আরো যে 3 দফা পরবর্তীতে আছে, সেই 3 দফা নির্বাচনে জনগণ ভোটাররা কেউ যাবে না। ভারত যেন এখন সরাসরি রক্তাক্ত আগ্রাসন চালাচ্ছে বাংলাদেশে, আর এটি সম্ভব হয়েছে ডামি সরকারের আত্মা বিক্রি করার জন্য, নতজানু নীতির জন্য। তাদের সকল অন্যায়, তাদের সকল আগ্রাসন, তাদের রক্তপাত আমাদের সীমান্তে, এগুলো কোনো ম্যাটার করে না তাদের কাছে। বিকেলে বিএনপির প্রয়াত নেতা নাসির উদ্দিন পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে আয়োজিত স্মরণ সভায় উপজেলা নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নতুন করে আর প্রমাণের দরকার আছে? নাই, দেশে বিদেশে কারো কাছেই নাই। সবাই বিশ্বাস করে যে সরকার ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন না জাতীয় পর্যায়ে হবে না স্থানীয় পর্যায়ে হবে, কোনোখানে হবে না। রাজধানীর ডিআরইউতে আলাদা এক আলোচনা সভায় দেশের মানুষ উপজেলা নির্বাচন বর্জন করেছে দাবি করে জনগণের প্রতি সালাম জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। যখন থেকে ভোট শুরু হয়েছে তারপর থেকে আমরা ছবি নিয়েছি, দেখেছি ভোট কেন্দ্রে একজন ভোটারও নাই আমার নিজের নির্বাচনী এলাকা। ঠিক 7ই জানুয়ারির মতো আমি বাংলাদেশের গণতন্ত্র সচেতন মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আবার সেলুট করি। বন্দুকের জোরে ক্ষমতায় টিকে থাকা সরকার আকাশ কুসুম কল্পনায় মগ্ন বলেও মন্তব্য করেন বিএনপির এই নীতি নির্ধারক। আকাশ কুসুম কল্পনা তৈরি করেছে কিভাবে? গণতন্ত্রের শক্তিতে নয়, মানুষের ভোটের শক্তিতে নয়, বন্দুকের জোরে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। জুনেই আইএমএফ এর ঋণের 3য় কিস্তি যোগ হবে রিজার্ভে, সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে জানালেন অর্থ প্রতিমন্ত্রী। আপনি যে স্যালাইন খাচ্ছেন সেটা আসল তো নাকি পুরোই ভেজাল? কেরানীগঞ্জের গোপন কারখানায় চিনি, কেমিক্যাল ফ্লেভার আর লবণ দিয়ে ব্র্যান্ডের মোড়কে তথাকথিত স্যালাইন বানাচ্ছে জালিয়াত চক্র। আর কাশির জন্য বিদেশি মনে করে যে ট্যাবলেট খাচ্ছেন সেটিও ভেজাল। আর অনুমোদন ছাড়া তৈরি হচ্ছে কমলালেবুর ট্যাবলেটও। বিশেষজ্ঞরা বলছেন এসব খাদ্য জালিয়াতকারীদের কঠোর শাস্তির আওতায় আনা উচিত। সজীব রহমানের ছবিতে অনুসন্ধান করেছেন ফখরুল ইসলাম। রোগীদের পাথেও এই টেস্টি স্যালাইন তৈরি দেখে ভুল করে আসল ভাববেন অনেকেই। এটি হুবহু নকল বানাচ্ছে কেরানীগঞ্জের গোপন কারখানায়। নানান কেমিক্যাল, ফ্লেভার আর চিনি, লবণ প্রক্রিয়াজাত করে তথাকথিত টেস্টি স্যালাইন বানাচ্ছে অসাধু চক্র। শুধু টেস্টি স্যালাইনই নয়, ওর স্যালাইনও বানাচ্ছে কারখানাটি। এই স্যালাইনই ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে। টেস্টি স্যালাইন নামে এক নামে সবাই চেনে, এই জন্য আমরা টেস্টি স্যালাইন নামটা দিয়ে দিচ্ছি, যাতে মার্কেটে সবাই এক নামে পরিচিত ছিল। এই গরমের জন্য শুধু টেস্টি স্যালাইনটা বানাচ্ছি। এখানে দেওয়া হচ্ছে আপনার লবণ, চিনি, অ্যারোসিল পাউডার আর সাইট্রিক অ্যাসিড। কেরানীগঞ্জের কারখানাটিতে বিদেশি ব্র্যান্ড নকল করে বানাচ্ছে কাপটেন চকলেট। নোংরা ফ্লোরে যাচ্ছে তাই ভাবে তৈরি হচ্ছে এই চকলেট। পরে খোলা হাতে মানের বালাই ছাড়াই প্যাকেটজাতে ব্যস্ত কর্মীরা। রোগীর পাথেও এ পণ্যটি বানালেও কারখানাটিতে নেই কোনো ল্যাব, কেমিস্ট, কিছুই। নামে মাত্র কেমিক্যাল, ফ্লেভার, গ্লুকোজ শিরার সঙ্গে পাউডার মিশিয়ে বানানো হয়েছে এই কাশির চকলেট। ইন্ডিয়াতে ভালো ইন্ডিয়া কি নামে কাপ চকলেট বানাইতেছে, চিনি দিয়া কেমিক্যাল দিয়া কাপ চকলেট বানায়।
কমলা লেবুর ছবি দেখে এই ভিটাসি চকলেট খাবেন যে কেউ, অথচ কারখানার কোথাও কমলা লেবু বা রসদের ছিটে ফোটাও নেই। কিন্তু কয়েকশো কার্টুন ভর্তি এই ভিটাসি ট্যাবলেট তৈরি করে রেখেছে কারখানাটি। এই ট্যাবলেটই ছড়িয়ে দেওয়া হয় সারা দেশে, আর ভোক্তারা না জেনে বুঝেই খাবেন। বিশেষজ্ঞরা বলছেন, এমন নকল ভেজালের আগ্রাসনে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে সাধারণ ভোক্তা। শিশু খাদ্য বানাচ্ছে, নোংরা তেলাপোকা যাইতেছে, হাঁটতেছে বা পায়ে দিয়া করতেছে। সরকারের লোকজন তো সেভাবে ওইগুলিতে যায় না, তারা ওইখানে যায় না কেন, তারা জানে আর কি, আল্লাহ জানে তাদের আর কি। তারা কিন্তু এই কাজটা করতে পারতো, নিরাপদ খাদ্য করতে করতে কাজটা এইটাই, তাই না? নিরাপদ পণ্য আপনাকে দিবে। আমাদের যে কিডনি ড্যামেজের যে ব্যাপারটা হচ্ছে আর কি, এটা কিন্তু শুধুমাত্র ভেজালের উপর হইতেছে। এই ভেজালের কারণে আমরা খাইতেছে, মানুষ পণ্য তো খাচ্ছে, সে তো এটা আমরা এখানে শুধু ঢাকা শহরের কথা না, মানে গ্রাম পর্যায়েও কিন্তু এই পণ্য খাচ্ছে আজকাল মানুষে, কিন্তু তারা সঠিক পণ্যটা পাচ্ছে না, পিওর পণ্য নাই। তাই নকল ভেজালের আগ্রাসন প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। বেইলি রোডে অগ্নিকাণ্ডের পরও টনক নড়েনি রাজধানীর বেশিরভাগ বাণিজ্যিক ভবন মালিকদের। এখনো বিভিন্ন ভবনে অনুমোদন না নিয়েই চলছে রমরমা রেস্টুরেন্ট ব্যবসা। নগর পরিকল্পনাবিদরা জানান, বাণিজ্যিক ভবনে একাধিক রেস্টুরেন্ট অত্যাধিক ঝুঁকিপূর্ণ। অন্যদিকে রাজউক মুখপাত্র জানান, নিয়ম না মেনে রেস্টুরেন্ট ব্যবসা করলে নেওয়া হবে ব্যবস্থা। বিস্তারিত সাদাত নিশাদের রিপোর্টে। বেইলি রোডে গ্রিন কোজি কটেজে ভয়াবহ আগুনে ঝরে যায় তরতাজা 46 প্রাণ। দুর্ঘটনার পরপরই অনুমোদনহীন রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযানে মাঠে সরগরম ছিল রাজউক ও সিটি কর্পোরেশন। তবে 2 মাসের মাথায় ঝিমিয়ে পড়েছে সকল সংস্থা। ভয়াবহ দুর্ঘটনার পর কতটুকু বেড়েছে সচেতনতা, তার কারণ অনুসন্ধানে দেশ টিভি। রাজধানীর ব্যস্ততম গুলশান 2 গোল চত্বরের হামিদ টাওয়ার 14 তলা ভবনটিতে রয়েছে সেন্টর, দ্য গ্লোব, দ্য রেড চেম্বার সহ 5টি রেস্টুরেন্ট। বিদেশিদের বেশ ভিড় এসব রেস্তোরাঁয়। ভবনে প্রবেশ করতে গিয়েই বাধার মুখে পড়তে হয় দেশ টিভিকে। রেস্টুরেন্ট নির্মাণে রাজউক, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর সহ বেশ কয়েকটি ছাড়পত্র নেওয়ার নিয়ম থাকলেও কারোই নেই বৈধ কাগজপত্র। আপনাকে এই ব্যাপারে ডিটেইলস কিছু বলবো না। আপনারা আপনি বলতে চাচ্ছেন না? না না বলতে চাচ্ছি না। মানে আপনাদের কি আছে কিনা? না, আমি বলছি তো এই ব্যাপারে আলাপ করতে চাচ্ছি না। আপনারা আপনার কাছে নেই, আন্ডার প্রসেস। যদি কোনো ইনফরমেশন জানা থাকে সেক্ষেত্রে 6টার পরে আসতে হবে। খোদ হামিদ টাওয়ারের স্বত্বাধিকারী জানেন না, অনুমোদন ছাড়া এমন বাণিজ্যিক ভবনে চালানো যাবে না রেস্তোরাঁ। রেস্টুরেন্টগুলো এগুলা সব সিটি কর্পোরেশনের লাইসেন্স দেওয়া আছে, রাজুকের পারমিশন লাগে না। আর নতুন যে বিল্ডিং গুলো হচ্ছে, বিল্ডিং এর কোড আছে, এর ভাড়া দিয়ে ওর ভাড়া দিয়ে ওর ভাড়া। কারণ আমরা যখন বিল্ডিং গুলো করছি, আমরা কিন্তু তখন আমাদের কোড ছিল না আগে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, বাণিজ্যিক ভবনের রেস্তোরাঁ একেবারেই ঝুঁকিপূর্ণ। তার উপর বাণিজ্যিক ভবনে একাধিক রেস্তোরাঁ থাকলে তা আরো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। কমার্শিয়াল বিল্ডিংগুলোতে রেস্টুরেন্ট চালানো উচিত না, এবং রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলোতে কোনোভাবেই রেস্টুরেন্ট চালানো উচিত না। যদি কোনো বিল্ডিংয়ে রেস্টুরেন্ট করার পরিকল্পনা থাকে বিল্ডিং কর্তৃপক্ষের, বিল্ডিংয়ের মালিকের, তাহলে সেটা ডিজাইন করার সময় অবশ্যই সংশ্লিষ্ট স্থপতিকে, ডিজাইনারকে, ইঞ্জিনিয়ারকে বলে তারপরেই সেটা ডিজাইন করতে হবে সেরকমভাবে, এবং অনুমোদন নিতে হবে। ভবনগুলো তদারকির জন্য সব সংস্থার সহযোগিতা প্রয়োজন বলছে রাজউক। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ একা কোনো এলাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে তার ব্যবহারের ব্যত্যয় থাকলে আমরা একক কন্ট্রোল করতে পারবো না, বা সুযোগও নেই। কারণ সেখানে একটি ভবনের যে ব্যবহার রয়েছে তার ট্রেড লাইসেন্স থেকে শুরু করে তার অন্য নাগরিক সুবিধা দিয়ে অন্য প্রতিষ্ঠান দিয়ে থাকে, তাদেরও এখানে সহযোগিতা দরকার। সংস্থাটির এই কর্মকর্তা বলছেন, আবাসিক কিংবা বাণিজ্যিক ভবনের অনুমোদন নিয়ে কেউ রেস্তোরাঁ চালাচ্ছে কিনা তারও তালিকা প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রেস্টুরেন্ট বা অন্যান্য ফ্লেমেবল আইটেম ব্যবহার করছে তার একটা তালিকা প্রস্তুত করতে ইতিমধ্যে তালিকা প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। পদ্মাপাড়ের জেলাগুলো থেকে ঢাকায় যাতায়াতের স্বর্ণযুগের সূচনা করেছে রেলওয়ে বিভাগ। তবে ভাড়া বেশি হওয়ায় অসন্তোষ রয়েছে যাত্রীদের মধ্যে। এদিকে ফরিদপুরের মতো গুরুত্বপূর্ণ শহর সহ বিভিন্ন বেশ কয়েকটি স্টেশনে লোকাল কমিউটার ট্রেনটির স্টপেজ না থাকে বাড়ছে অসন্তোষ। 4 মে একটি কমিউটার ট্রেন উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী ও রেলমন্ত্রী জিল্লুল হাকিম। মাদারীপুর প্রতিনিধি শিবশঙ্কর রবিদাসের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। মাদারীপুর শিবচরে রেলওয়ে স্টেশনে এর মধ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে ভাঙা ও চন্দনা কমিউটার ট্রেন।
ভাঙা কমিউটার ট্রেনের রুট রাজবাড়ী ভাঙা রাজবাড়ী ও চন্দনা কমিউটার ট্রেনের রুট ভাঙা ঢাকা ভাঙা। এই ট্রেনে শিবচর থেকে ভাড়া 205 টাকা ও ভাঙা থেকে 215 টাকা আদায় করা হচ্ছে। ট্রেনটি নামে কমিউটার ট্রেন হলেও ভাড়া নির্ধারণ করা হয়েছে আন্তনগর ট্রেনের। পদ্মা সেতু অতিক্রমের কারণে অতিরিক্ত 140 কিলোমিটার দূরত্বের ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। ট্রেন চালু হয় খুশি হলেও ভাড়া নিয়ে সন্তুষ্ট নন যাত্রীরা। ভাড়া 205 টাকা করা হয়েছে, তো আমার মনে হয় বেশি হয়েছে। আমরা যারা স্টুডেন্ট, যারা চাকরিজীবী, তারা তো উপকৃত হবে না, কারণ ভাড়া বেশি থাকার কারণে তারা তো এভাবে যেতে পারবে না, তাদেরকে সেই বাসের ভাড়ার মধ্যে বাসে যেতে হবে। মাসে যদি 2 থেকে 3 হাজার টাকার মধ্যে থাকে তাহলে মানে সবচেয়ে বেশি উপকৃত হবে। এদিকে রেল দুটিতে কৃষিপণ্য সহ মালামাল পরিবহনের সুযোগ করে দেওয়ার দাবি করছে কৃষক ও ব্যবসায়ীরা। অনেক পেঁয়াজ, অনেক কৃষি পণ্য আমরা ঢাকাতে ট্রাক খরচে অনেক ব্যয়বহুল খরচ যায়। আমাদের এই জায়গায় যদি ট্রেনের সাথে মালবাহী বগি থাকে তাহলে আমরা ঢাকা অল্প খরচে নিতে যাব। মালবাহী ট্রেনের বগি যদি সংযুক্ত করা হয় তাহলে আমরা যারা এই দক্ষিণবঙ্গের ব্যবসায়ী আছে তাদের ব্যবসায়ী আরও চাঙ্গা হবে। এ ধরনের ট্রেন চালু হয় খুশি পদ্মা পাড়ের জনপ্রতিনিধিরাও। আজকে ঢাকায় যে অফিস করার সুযোগ দিলে শিবচরের বাইরের লোকজনও শিবচরে বসবাস করবে এবং আমরা চাই আস্তে আস্তে রাজধানীর চাপটা যেন সারা বাংলাদেশে এইভাবে মাননীয় মন্ত্রী যদি চারিদিকে ব্যবস্থা করে তাহলে ইনশাল্লাহ যে ঢাকা শহরে অনেক সমস্যা আমাদের সমাধান হবে। পদ্মা পাড়ের যাত্রীদের সুবিধার কথা ভেবে ট্রেনের টিকিট মূল্য কমিয়ে আনার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। একটু ভারী বৃষ্টিতেই চট্টগ্রাম পরিণত হয় জলাবদ্ধ নগরীতে। ভোগান্তিতে পড়েন নগরবাসী। এর পেছনে সিটি কর্পোরেশন, সিডিএ ও সেবা সংস্থাগুলোর অপরিকল্পিত উন্নয়ন কাজকেই দায়ী করছেন নগর পরিকল্পনাবিদরা। পরিস্থিতি উত্তরণে সেবা সংস্থাগুলোকে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেন তারা। সহকর্মী AKM নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। ভারী বৃষ্টি হলেই কৃত্রিম নদীতে পরিণত হয় চট্টগ্রামের সড়কগুলো। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা যেন নগরবাসীর নিত্যসঙ্গী। গত সোমবার দুপুরের পর থেকে শুরু হওয়া বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টি শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই পানিতে তলিয়ে যায় নগরীর বাকলিয়া, চকবাজার, চাঁদগাঁও, আগ্রাবাদ ও রিয়াজউদ্দিন বাজার সহ নির্মাঞ্চল। জলাবদ্ধতার অভিশাপ থেকে নগরবাসীকে মুক্তি দিতে সরকার একের পর এক বড় বড় প্রকল্প হাতে নিলেও কিছুতেই নিরসন হচ্ছে না এই সমস্যার। হালকা একটু ব্যাগের মতো সর্দি দিলে যেমন সর্দি পড়ে, সেরকম বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায়। নালাগুলো যদি ঠিক মতো পরিষ্কার করতো তাহলে আপনার পানিগুলো ঠিকভাবে চলে যেত। চট্টগ্রাম শহরে বসবাসের সমস্ত মানুষই দায়ী। সবচেয়ে বড় দায়ী হচ্ছে এই চট্টগ্রাম শহরের যারা পালনকর্তা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এমন জনদুর্ভোগের অন্যতম কারণ সিটি কর্পোরেশন, গ্যাস, পানি ও সিডিএর উন্নয়ন প্রকল্প সহ সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা। এতে অপরিকল্পিতভাবে চলে শহরের বিভিন্ন সড়কের খোঁড়াখুড়ি। জনদুর্ভোগকে প্রাধান্য দিয়ে সবার সমন্বিত কর্মপরিকল্পনা ঠিক করার তাগিদ দেন এই নগরবিদ। অর্থ বরাদ্দ থাক বা না থাক, এদের দায়বদ্ধতা আছে চট্টগ্রামের মানুষের প্রতি। তো কাজেই জনদুর্ভোগটা সহনীয় পর্যায়ে রাখার জন্য যা যা করা দরকার এটাই এখন ওনাদের করা উচিত। জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ের অভাবের কথা স্বীকার করেছেন খোদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রও। এই ময়লা আবর্জনা সরানোর দায়িত্ব কিন্তু এখনো সিটি কর্পোরেশনের উপর বর্তায় নেই। তবু আমরা কিন্তু এগুলো পরিষ্কার অনেকাংশে করি। কেন বর্তায় নাই? যতক্ষণ পর্যন্ত প্রজেক্ট শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ওই প্রজেক্টের মেইনটেন্সের সমস্ত দায় দায়িত্ব ওই সংস্থার। সিডিএ জানায় 2017 সালে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হয়। প্রকল্পের মেয়াদ 2 দফা বাড়িয়ে 2023 সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। এই সময়ে কাজ শেষ হয়েছে প্রত্যাশার চেয়ে অনেক কম। আরেক দফা বাড়িয়ে নির্ধারণ করা হয় 2026 সালের জুন পর্যন্ত। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকাল আরো থাকছে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 ম্যাচের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা। দলে ফিরলেন সাকিব, সৌম্য এবং মোস্তাফিজ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর নির্বাহী বোর্ডের অনুমোদন পেলেই ঋণের 3য় কিস্তি পাবে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছে ঢাকা সফররত উন্নয়ন সহযোগী সংস্থাটির প্রতিনিধি দল।
তৃতীয় কিস্তির ঋণ পেতে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে দলটি। বিস্তারিত রিশাদ অর্ণবের রিপোর্টে। বুধবার সন্ধ্যায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে আইএমএফ প্রতিনিধি দল। আইএমএফ এর প্রতিনিধি দলের প্রধান বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দাতা সংস্থাটির নির্বাহী বোর্ডের অনুমতির অপেক্ষায় রয়েছেন তারা। এরপর দ্বিতীয় পর্যালোচনা শেষে এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটির আওতায় প্রায় $932 মিলিয়ন এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি ফ্যাসিলিটির আওতায় প্রায় $220 মিলিয়ন পাবে বাংলাদেশ। অর্থাৎ বোর্ডের অনুমোদন পেলে বাংলাদেশ প্রায় $1.15 বিলিয়ন ঋণ পাবে। আইএমএফ দ্বিতীয় ধাপের পর্যবেক্ষণ সম্পন্ন করেছে। সরকারি পর্যায়ে আলোচনা শেষে আইএমএফ এর নির্বাহী বোর্ডের অনুমোদন সাপেক্ষে আগামী কয়েক সপ্তাহের মধ্যে $1.15 বিলিয়ন প্রদান করবে। আইএমএফ এর ডেভেলপমেন্ট মাইক্রো ইকোনমিক্স ডিভিশনের প্রধান ক্রিস পাপা জিওর্জিও বলেন, আইএমএফ সমর্থিত কর্মসূচির আওতায় গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার করেছে বাংলাদেশের কর্তৃপক্ষ। বিশেষ করে পেট্রোলিয়াম পণ্যের জন্য ফর্মুলা ভিত্তিক জ্বালানির মূল্য সমন্বয় নীতি তারা বাস্তবায়ন করেছেন। আমরা বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছি, কারণ আইএমএফ এর পরামর্শ অনুযায়ী জ্বালানির দাম নির্ধারণে কাঠামোগত পরিবর্তন এনেছে, বিশেষ করে পেট্রোলিয়াম তেলের ক্ষেত্রে। মূল্যস্ফীতি সহ নানা সমস্যা থাকা সত্ত্বেও বিনিময় হার পুনর্বিন্যাসে বাংলাদেশ ব্যাংক যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলোকে স্বাগত জানিয়েছে আইএমএফ। রিশাদ অর্ণব, দেশ টিভি, ঢাকা। এদিকে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান বলেছেন, আইএমএফ এর তৃতীয় কিস্তির ঋণ পাওয়ার ব্যাপারে কোনো শঙ্কা নেই। আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি একথা জানান। বুধবার সচিবালয়ে অর্থ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর প্রতিনিধি দল। প্রায় পৌনে 1 ঘন্টার বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, নতুন করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আয় বাড়ানো, সুদ হারের বিষয়টি নিয়ে পরামর্শ দিয়েছে আইএমএফ। সংস্থাটি দেয়া 10টি শর্তের মধ্যে 9টি পূরণ করেছে বাংলাদেশ। ফলে জুনে ঋণের তৃতীয় কিস্তির টাকা রিজার্ভে যোগ হতে পারে। কর আদায়ের উপর জোর দিয়েছে এবং কর আদায় বৃদ্ধিতে জোর দিয়েছে এবং কর আদায় বৃদ্ধির কর আদায়ের পরিসর বৃদ্ধিতে দুপক্ষ আমরা এবং আইএমএফ আমরা কিন্তু একমত, কর আদায়ের পরিসর বৃদ্ধি করা জরুরি। আশা করছি খুবই পজিটিভলি আশা করছি যে বোর্ডে অনুমোদনের পর আইএমএফ খুব দ্রুত পরবর্তী কিস্তির টাকাটা ছাড় করবে। দেখছেন সংবাদ সকাল। কোরবানির ঈদ সামনে রেখে নাটোরে গরু মোটা তাজাকরণে ব্যস্ততা বেড়েছে খামারিদের। এবার জেলায় পশু উৎপাদন হয়েছে 4 লাখেরও বেশি। তবে এসব গবাদি পশুর যত্ন ও মোটা তাজাকরণে প্রাণী সম্পদ বিভাগ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেন খামারিরা। সহকর্মী তরিকুল হাসানের তথ্য ছবিতে আপন উপর ডেস্ক রিপোর্ট। নাটোর বগুড়া মহাসড়কের পাশেই ড্রিমল্যান্ড অ্যাগ্রো ফার্ম। বিশাল ছাউনির নিচে বেড়ে উঠছে শাহিওয়াল, রাজস্থানী, নেপালি ও দেশীয় শঙ্কর সহ বিভিন্ন জাতের গরু। শুধু এ খামারে নয়, এমন ছোট বড় 18,000 খামারে গরু পালন হচ্ছে কোরবানি ঈদকে টার্গেট করে। খামারিরা জানান, দেশীয় পদ্ধতিতে গমের ভুসি, চালের খুদ, খড় আর কাঁচা ঘাস খাইয়ে গরু মোটাতাজা করা হচ্ছে। প্রাকৃতিক উপায়ে লালন পালনে মাংসের স্বাদ বেশি হওয়ায় এসব গরুর চাহিদাও বেশ। গমের ভুসি, গুঁড়া, খোল, পালিশ এগুলো দিয়ে আমরা পানির সাথে মিশ্র করে খাওয়া দিই। বিভিন্ন রকমের ঘাস, খ্যার, পোয়াল, ভুসি এগুলো দিয়ে আমরা খাবার দিই। আমাদের এখানে ফিড কিংবা ইনজেকশন এগুলা কোনো কিছু চলে না, এজন্য আমাদের গরুর উপর খুব চাহিদা মানুষের। শুধু নাটোরেই নয়, এ গরুর চাহিদা সারা দেশ জুড়ে। কোরবানিতে এসব খামারে এসে পছন্দের গরু কিনে নেন স্থানীয় ও দেশের বিভিন্ন প্রান্তের পাইকাররা। প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজা করা হলেও প্রাণী সম্পদ অফিস থেকে কোনো সহযোগিতা না করার অভিযোগ খামারিদের। তাই লাভের মুখ দেখা নিয়ে রয়েছে কিছুটা শঙ্কা। সম্পূর্ণ দেশীয় খাবার, যেরকম খড়, কাঁচা ঘাস, তারপরে আপনার ভুট্টা, খেসারি, তারপরে হচ্ছে আপনার গুঁড়া, তারপরে খোল, এগুলোই আমি সাধারণত দানাদার হিসেবে দিই। পানি সম্পদ যে নামে একটা মন্ত্রণালয় আছে, সেখান থেকে আমাদের যে কোনো সহযোগিতা করা,
এইটা এখন পর্যন্ত আমরা পাইনি, তারা কিন্তু আমাদের কাছে আসেনি। যদিও অভিযোগ অস্বীকার করে উল্টো প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। খামারিরা কিন্তু গরু মোটাতাজাকরণ করার জন্য অনেক সময় কিছু স্টেরয়েড, হরমোন, অ্যান্টিবায়োটিক বা আদার্স কিছু ব্যবহার করে, এইগুলি থেকে তাদেরকে বিরত রাখার জন্য আমরা কিন্তু আমাদের মাঠ পর্যায়ে যে আমাদের যে কর্মীরা আছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং তাদেরকে সচেতনতামূলক তারা প্রশিক্ষণ দিচ্ছে। কোরবানি ঈদ উপলক্ষে নাটোরে 2,52,042 গবাদি পশু মোটাতাজাকরণের লক্ষ্যমাত্রা থাকলেও প্রস্তুত হয়েছে 4,78,242টি গবাদি পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্য জেলাতেও যাবে এসব পশু। নিউজ ডেস্ক, দেশ টিভি। আই ফার্মারের কাছে জিম্মি হয়ে পড়েছে উত্তরের জেলা কুড়িগ্রামের হাজারো খামারি ও উদ্যোক্তা। স্বাবলম্বী করার স্বপ্ন দেখালেও প্রতারণার শিকার হয়ে নিঃস্ব এসব ভুক্তভোগী। গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে অনেকেই পলাতক। কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন ফারিহা ইসলাম মিম। উত্তরের জেলা কুড়িগ্রামে নেই ভারী কোনো শিল্প প্রতিষ্ঠান। কৃষি এবং ক্ষুদ্র খামারিদের কারণে কোনো রকমে টিকে আছে জেলার অর্থনীতির চাকা। বেকারত্ব ঘোচাতে ক্ষুদ্র ঋণের উপর ঝুঁকে পড়েছে এ জেলার উদ্যোক্তারা। এই দুর্বলতার সুযোগ নিয়ে কুড়িগ্রামে খামারিদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য ঋণ কার্যক্রম শুরু করে জয়েন্ট স্টক কোম্পানি আই ফার্মার। শর্ত সাপেক্ষে বর্গা পদ্ধতিতে খামারিদের গবাদি পশু কিনে দেয় প্রতিষ্ঠানটি। খামারিদের অভিযোগ, তাদের কাছ থেকে বর্গা পদ্ধতিতে লাভ লোকসান সমানভাবে উভয় পক্ষ মেনে নেওয়ার কথা বলে কৌশলে জমির মূল দলিল, ফাঁকা স্ট্যাম্প এবং ফাঁকা চেক নেয় উক্ত প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা। কিন্তু খামারিরা যখন লোকসানের মুখে, তখন আই ফার্মার সেই শর্ত ভঙ্গ করে তাদের কাছ থেকে 20% সুদ দাবি করছে। এতে অপারগতা প্রকাশ করায় অনেক খামারিকে দিয়েছে উকিল নোটিশ। বর্গা হিসেবে লোন নিয়েছি, কিন্তু পরবর্তীতে তারা এটা বর্গা না দেখায় তারা এটা সুদ হিসেবে 20% সুদ হিসেবে আমাদের ঘাড়ে বোঝা চাপায় দেয়। এখন আমরা কি করব? আমরা তো এর মধ্যে কিছুই পানি, ফাঁকা স্টামে সই নিছে, জমির দলিল নিছে। আমার খামারের থেকে 2টা বড় গরু নিয়ে গেছে, সে খামারি গরুর হিসাবও দেয় নাই, টাকাও দেয়নি। তবে আই ফার্মারের মার্কেট ফ্যাসিলিটর ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। ক্যামেরা দেখে সরে পড়েন তিনি। আপনারা অফিসে কথা বলেন, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। ভুক্তভোগী উদ্যোক্তা ও খামারিদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আই ফার্মারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। আমরা সুনির্দিষ্টভাবে অভিযোগের সত্যতা পেলে আমরা এটা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা নেব। দারিদ্র পীড়িত জেলা কুড়িগ্রামের ভুক্তভোগী খামারি ও উদ্যোক্তাদের উপর চাপিয়ে দেওয়া 20% সুদ মওকুফ এবং আই ফার্মারের প্রতারণা থেকে মুক্তি চায় এসব পরিবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।